সংখ্যাগত ধর্মের আরেকটি পাঠ, আরেকটি সংখ্যাগত ধর্ম অসমোটিক প্রেসার। অসমোসিস অ্যান্ড অসমোটিক প্রেসার কি, অভিস্রাবণ ও অভিস্রাবণ চাপ বলতে কি বুঝি। তো অভিস্রাবণ এবং অভিস্রাবণ চাপ পড়ার আগে আমাদের জানতে হবে অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন কি। অর্ধবেদ্য পর্দা হলো এমন একখানা পর্দা যে পর্দার মধ্য দিয়ে দ্রাবকের কণাগুলো সহজে অবাধে সঞ্চালিত হতে পারে, স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হতে পারে, চলাচল করতে পারে। দ্রাবের কণাগুলো চলাচল করতে পারে না। তাহলে অর্ধবেদ্য পর্দা হলো যে পর্দার মধ্য দিয়ে আমার দ্রাবকের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে চলাচল করতে পারে, কিন্তু দ্রাবের কণাগুলো চলাচল করতে পারে না। এই রকমের পর্দাকে আমরা অর্ধবেদ্য পর্দা বলছি। তো এরকম দু একটা পর্দার উদাহরণ যদি আমরা দেখি, যেমন মাছের পটকা, বা আমরা বলতে পারি পার্চমেন্ট কাগজ, এগুলো হলো অর্ধবেদ্য পর্দার উদাহরণ। এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দার উদাহরণ। এছাড়া কিছু কৃত্রিম অর্ধবেদ্য পর্দা আছে। তো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কৃত্রিম অর্ধবেদ্য পর্দা হলো কিউপ্রিক ফেরোসায়ানাইড, Cu2FeCl6, যাকে আমরা কিউপ্রিক ফেরোসায়ানাইড বলছি। এই কিউপ্রিক ফেরোসায়ানাইড হচ্ছে কৃত্রিম অর্ধবেদ্য পর্দার উদাহরণ। এই পর্দার মধ্য দিয়ে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হতে পারে, কিন্তু দ্রাবক কণাগুলো যাতায়াত করতে পারে না। তো এই গেল প্রথমে আমাদের অর্ধবেদ্য পর্দা। এবারে আমরা দেখব যে অভিস্রাবণ কি। অভিস্রাবণ জানার আগে দেখো, আমরা একটা ইউ আকৃতির নল নিলাম। তো ইউ আকৃতির নল হলো এরকম। ইউ আকৃতির নলের দুটো প্রান্ত আছে, দেখতে পাচ্ছ। এই দুটো প্রান্তের একদিকে আমরা একটা দ্রবণ রাখলাম। ধরো এখানে আমি, তোমরা ধরে নাও, এখানে আমি রেখেছি জল প্লাস চিনি, মানে এটা হচ্ছে আমার দ্রবণ। আর এদিকে আমি রাখলাম শুধু জল, মানে দ্রাবক। তো এই ইউ আকৃতির নলে একদিকে রাখলাম দ্রবণ আর একদিকে রাখলাম দ্রাবক, দিয়ে মাঝখানে দুটাকে সেপারেট করার জন্য এই যে আমরা আগে করলাম অর্ধবেদ্য পর্দা, সেই অর্ধবেদ্য পর্দাকে এখানে রাখা আছে, যাতে করে এদিকে দ্রবণ এবং এদিকে দ্রাবকটাকে বোঝা যায়। এবারে দেখো, আমরা জানি কি যে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হয়। আমরা কি দেখব এখানে? আমরা এখানে দেখব যখন দুটো টিউবে, দুটো নলে একটাতে দ্রবণ রেখেছি, একটাতে দ্রাবক রেখেছি, এবং তাদেরকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করেছি। তাহলে আমরা দেখব যে দ্রাবক থেকে, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ দ্রাবক গুলো দ্রবণের দিকে সঞ্চালিত হচ্ছে। এই ঘটনাকে আমরা বলছি অভিস্রাবণ। তাহলে অভিস্রাবণ কি যদি আমরা বলি, অভিস্রাবণ হলো, দেখো, যে কোন দ্রবণকে বিশুদ্ধ দ্রাবক থেকে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণের কণার দিকে অগ্রসর হয়। এই ঘটনাকে আমরা কি বলছি? অভিস্রাবণ। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হয় সেটা হলো, এখানে আমি দুটা দ্রবণও নিতে পারতাম। একটা বেশি গাঢ়ত্বের দ্রবণ নিতাম, একটা কম গাঢ়ত্বের দ্রবণ যদি নিতাম, তাহলেও কিন্তু অভিস্রাবণ লক্ষ্য করা যেত। তাহলে তখন কি হতো? কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হতো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই ঘটনাকে আমরা অভিস্রাবণ বলছি। তাহলে অভিস্রাবণ ব্যাপারটা কি সেটা আমি আবার ক্লিয়ার করছি। দেখো, যে একটা ইউ আকৃতির নল নিলাম, বা আমরা এরকম ভাবে বলতে পারি যে একটি বেশি গাঢ়ত্বের দ্রবণ, একটি কম গাঢ়ত্বের দ্রবণ, বা
একটা দ্রবণ ও একটি দ্রাবককে যখন অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করব, তখন কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হবে। উক্ত ঘটনাকে আমরা বলছি অভিস্রাবণ। এবারে দেখো, এই যে অভিস্রাবণ হলো তার দু একটা প্রাকৃতিক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। যেমন তোমরা কিশমিশকে যদি ভিজিয়ে দাও, একটা পাত্রে জল রেখে তাতে কিশমিশ ধরে রেখেছো, এই কিশমিশ 2-3 ঘন্টা ভেজানোর পর দেখবে কিশমিশের দানাটা ফুলে গেছে, কিশমিশের দানাটা ফুলে উঠেছে। কেন ফুলে উঠলো? তার কারণ হচ্ছে এই যে শুকনা কিশমিশটা আছে তার মধ্যে একটা তরল পদার্থ আছে এবং জল আছে তার চারপাশে, এবং এই কিশমিশের ভিতরে যে তরল তার গাঢ়ত্ব বেশি, জলের গাঢ়ত্ব কম। এবারে কিশমিশের উপরের যে অংশটা সেটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করছে, ফলে জল অর্থাৎ কম গাঢ়ত্বের দ্রবণ কিশমিশের ভিতরে থাকা বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে জলের অণুগুলো প্রবেশ করছে, ফলে কিশমিশটা ফুলে উঠছে। আমরা উল্টো ঘটনাটা দেখব, যদি একটা কিশমিশকে চিনি জলের অত্যধিক গাঢ় দ্রবণে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে কিশমিশের ভিতরে থাকা যে দ্রবণ তার গাঢ়ত্ব কি হবে? কম হয়ে যাবে, চিনির দ্রবণের গাঢ়ত্ব বেশি হয়ে যাবে, ফলে কিশমিশ থেকে দ্রবণের জলের দিকে কিশমিশের জলীয় অংশ বেরিয়ে আসবে, ফলে কিশমিশটা কি হবে? চুপসে যাবে। তো আমরা এখানে উদাহরণ থেকেও বুঝতে পারছি যে দুটা ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে যদি আমরা একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করি, তাহলে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হবে, এবং এই ঘটনাকেই আমরা কি বলবো? অভিস্রাবণ। এবারে দেখো, তোমাদের মনে এই কোশ্চেনটা হতে পারে যে যদি আমি এই অর্ধবেদ্য পর্দাটা না রাখতাম তাহলে কি হতো? এখানে বেশি গাঢ়ত্বের দ্রবণ আছে, এখানে কম গাঢ়ত্বের দ্রবণ আছে, অর্ধবেদ্য পর্দা নেই, তখন কি হতো? তখন আমরা জানি যে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে দ্রাবের কণাগুলো সঞ্চালিত হতো, এবং কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হতো, এবং ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হতো। ততক্ষণ পর্যন্ত ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হতো যতক্ষণ পর্যন্ত দুই প্রান্তের গাঢ়ত্ব সমান না হচ্ছে। যখন দুই প্রান্তের গাঢ়ত্ব সমান হয়ে যাবে, তখন আমরা দেখব ব্যাপন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখলাম যে যখন দুটা ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করলাম, তখন কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হয়েছিল, তাকে আমরা বলছিলাম অভিস্রাবণ। এবারে যদি আমরা অর্ধবেদ্য পর্দাকে তুলে দিই, তাহলে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে দ্রাবের কণাগুলো সঞ্চালিত হবে। এবং কতক্ষণ পর্যন্ত সঞ্চালিত হবে? যতক্ষণ পর্যন্ত না দুটার গাঢ়ত্ব সমান হচ্ছে। এই রকমের ঘটনাকে আমরা বলছি ব্যাপন। তাহলে ব্যাপন এবং অভিস্রাবণের মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অভিস্রাবণের জন্য একটা অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, ব্যাপনের জন্য কোনো অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না। ব্যাপন প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, একে বাধা দেওয়া সম্ভব নয়। অভিস্রাবণ প্রক্রিয়াকে আমরা বাধা দিতে পারি। 3 নম্বর হচ্ছে অভিস্রাবণ প্রক্রিয়ার সময় আমরা দেখলাম কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হলো। ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখলাম বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে দ্রাবের কণাগুলো সঞ্চালিত হলো। এই গেল ব্যাপন এবং অভিস্রাবণের পার্থক্য। তাহলে আমরা জানলাম অভিস্রাবণ কি, অভিস্রাবণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য, এবং আমরা জানলাম অর্ধবেদ্য পর্দা। এবারে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে ব্যাপন না হয় গাঢ়ত্বের পার্থক্যের জন্য স্বতঃস্ফূর্তভাবে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে দ্রাবের কণাগুলো সঞ্চালিত হয়েছিল, কিন্তু অভিস্রাবণ কি কারণের জন্য হচ্ছে? দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে যখন অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করছি, তখন অভিস্রাবণ কেন হচ্ছে? অভিস্রাবণের কারণ কি? অভিস্রাবণের কারণ আমরা দু রকম ভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথম কারণ জানার আগে আমরা জানবো একটা 50
সেন্টিগ্রেড উষ্ণতার বস্তু, একটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তু যদি আমরা কাছাকাছি রাখি তাহলে কি হবে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তু থেকে তাপ 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তুর দিকে সঞ্চালিত হবে। অর্থাৎ বেশি উষ্ণতার বস্তু থেকে তাপ কম উষ্ণতার বস্তুর দিকে সঞ্চালিত হয়, এটাই স্বাভাবিক। আবার আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হয়। ঠিক একই রকম ভাবে দেখো, যেখানে দ্রবণ আছে বা বেশি গাঢ়ত্বের দ্রবণ আছে, সেই বেশি গাঢ়ত্বের দ্রবণের মধ্যে রাসায়নিক বিভব আছে। কি আছে? রাসায়নিক বিভব। কম গাঢ়ত্বের দ্রবণেও রাসায়নিক বিভব আছে। দুটোই রাসায়নিক বিভব আছে, কিন্তু দুটো রাসায়নিক বিভব ভিন্ন। তাপগতিবিদ্যা থেকে আমরা জানতে পারি যে দ্রাবকের রাসায়নিক বিভব অর্থাৎ কম গাঢ়ত্বের দ্রবণের রাসায়নিক বিভব বেশি, এর রাসায়নিক বিভব কম। যেহেতু দ্রবণের রাসায়নিক বিভব কম, তাই রাসায়নিক বিভব সমান করার জন্য অর্ধবেদ্য পর্দা মধ্য দিয়ে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হচ্ছে। তাহলে মূল কারণ হলো, অভিস্রাবনের মূল কারণ হলো, ড্রাইভিং ফোর্স হলো রাসায়নিক বিভবের পার্থক্য। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের রাসায়নিক বিভব বেশি, দ্রবণের রাসায়নিক বিভব কম, তাই উচ্চ রাসায়নিক বিভব থেকে দ্রাবকের কণাগুলো নিম্ন রাসায়নিক বিভবের দিকে সঞ্চালিত হয়। এই গেল প্রথম কারণ। 2 নম্বর কারণ আরেকরকম ভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, আমরা সবাই জানি যে দ্রবণের মধ্যে বাষ্পচাপ কম, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ এখানে বেশি, এখানে কম। যেহেতু দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ কম, তাই বাষ্পচাপ বেশি হওয়ার জন্য এই দিক থেকে এদিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হচ্ছে। তাহলে আর একটা ড্রাইভিং ফোর্স হচ্ছে বাষ্পচাপের পার্থক্য। তাহলে প্রথম ড্রাইভিং ফোর্সটা হলো রাসায়নিক বিভব, দ্বিতীয় ড্রাইভিং ফোর্স হচ্ছে বাষ্পচাপের পার্থক্য। এই গেল অভিস্রাবনের প্রকৃত কারণ। এবারে আসি অভিস্রাবন চাপ। ছবিটা মুছে হয়ে গেল। অভিস্রাবন চাপ, এই ছিল আমার ছবিটা। এখানে আমার কম গাঢ়ত্বের দ্রবণ ছিল, এপাশে আমার বেশি গাঢ়ত্বের দ্রবণ ছিল। এই দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করা হয়েছিল। তখন দেখা গেছিল কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হয়েছিল। এই হচ্ছে অভিস্রাবন। কারণ ছিল রাসায়নিক বিভবের পার্থক্য, আর ছিল বাষ্পচাপের পার্থক্য। এবারে অসমোটিক প্রেসার, অভিস্রাবন চাপ কাকে? অভিস্রাবন চাপ হচ্ছে, দেখো, এই যে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হচ্ছে, এই যে সঞ্চালন হচ্ছে বা এই যে অভিস্রাবন হচ্ছে, এই অভিস্রাবনটাকে আমি বন্ধ করতে চাই। কিভাবে বন্ধ করব? না, প্রেসার অ্যাপ্লাই করব। কোথায় প্রেসার অ্যাপ্লাই করব? না, বেশি গাঢ়ত্বের দ্রবণে যদি আমি প্রেসার অ্যাপ্লাই করি, চাপ প্রয়োগ করি, তো চাপ প্রয়োগ করলে কি হবে? এই অভিস্রাবন আস্তে আস্তে কমতে থাকবে। যখন একটা ন্যূনতম চাপ, আমি এটাকে আস্তে আস্তে বাড়ালাম, দেখলাম যে অভিস্রাবন আস্তে আস্তে কমছে। একটা ন্যূনতম চাপ আসলো, যে চাপ দেওয়ার পর এদিক থেকে এদিকে আর দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হলো না, সেই ন্যূনতম চাপকে আমরা বলবো অভিস্রাবন চাপ। তাহলে অভিস্রাবন চাপ কি? দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করলে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে কিসের কণা সঞ্চালিত হয়? দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হয়। এই সঞ্চালন বা এই অভিস্রাবনকে বন্ধ করার জন্য বেশি গাঢ়ত্বের দ্রবণের উপরে যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই অভিস্রাবন জাস্ট বন্ধ হয়ে যায়, সেই চাপকেই আমরা বলবো অভিস্রাবন চাপ, যাকে আমরা পাই দিয়ে সূচিত করি। তাহলে অভিস্রাবন চাপ আমরা জানলাম কি জিনিস। এবারে এই অভিস্রাবন চাপ জানার পর আমাদের জানতে হবে যে যদি আমরা দুটার গাঢ়ত্বকে সমান করে দিই, এটার গাঢ়ত্ব যা, এটার গাঢ়ত্বও তাই,
দুটা দ্রবণ নিলাম, দুটা দ্রবণের গাঢ়ত্ব সমান। যখন দুটা দ্রবণের গাঢ়ত্ব আমার সমান তখন কি অভিস্রাবণ হবে? তখন অভিস্রাবণ হবে। তার কারণ কি? এই দ্রবণের অভিস্রাবণ চাপ যা, এই দ্রবণের অভিস্রাবণ চাপও তাই। অর্থাৎ এর অভিস্রাবণ চাপ যদি পাই1 হয়, এর অভিস্রাবণ চাপও পাই2, অর্থাৎ দুটা দ্রবণের গাঢ়ত্ব সমান। যেহেতু দুটা দ্রবণের গাঢ়ত্ব সমান এবং দুটা দ্রবণের অভিস্রাবণ চাপ সমান, তাই এখানে আর অভিস্রাবণ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না। তখন এই দুটা দ্রবণকে আমরা বলবো আইসোটনিক বা সমভিসারক। তাহলে আইসোটনিক বা সমভিসারক, আইসো কথার অর্থ হচ্ছে একই, আইসোটনিক বা সমভিসারক কাকে বলছে? যখন দুটো দ্রবণের অভিস্রাবণ চাপ সমান হবে তখন তাকে আমরা বলবো আইসোটনিক, অর্থাৎ পাই1 ইকুয়াল টু পাই2। তাহলে পাই1 ইকুয়াল টু পাই2 তখনই হবে যখন তারা কি হবে? আইসোটনিক হবে। ব্যাপার বোঝা গেল? এবারে আসবো যে হাইপারটনিক ও হাইপোটনিক। দেখো, উদাহরণের সাহায্যে আমরা আইসোটনিক, হাইপারটনিক এবং হাইপোটনিক এই তিনটা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমি আমার লোহিত রক্তকণিকা রাখা হয়েছে, ধরে না হলো এখানে আছে লোহিত রক্তকণিকা। তো এই লোহিত রক্তকণিকার মধ্যে কিছু ফ্লুইড আছে, কিছু তরল আছে। এই তরলের গাঢ়ত্ব যা, তাকে যদি আমরা এই লোহিত রক্তকণিকাকে যদি আমরা এই 0.484% NaCl দ্রবণের মধ্যে রাখি, তাহলে দেখব যে এই লোহিত রক্তকণিকার আকারের কোনরূপ পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখনই এই লোহিত রক্তকণিকাকে 4% NaCl দ্রবণের মধ্যে রাখলাম তখন দেখলাম লোহিত রক্তকণিকাটা চুপসে গেছে। আবার যখন বিশুদ্ধ জলে রাখলাম তখন দেখা যাচ্ছে এটা ফুলে ফেটে গেছে। তো আইসোটনিক দ্রবণ হচ্ছে এমন দুটো দ্রবণ যাদের অভিস্রাবণ চাপ সমান। অর্থাৎ এখানে রাখা 0.84% NaCl দ্রবণের সাথে লোহিত রক্তকণিকার ভিতরে থাকা তোমার ফ্লুইডের গাঢ়ত্ব একই রকম, তাদের অভিস্রাবণ চাপ একই রকম। অর্থাৎ এখানে লোহিত রক্তকণিকার রস এবং 0.84% NaCl দ্রবণের অভিস্রাবণ চাপ সমান, তাই পাই1 ইকুয়াল টু পাই2, অর্থাৎ সাইজের কোনরূপ পরিবর্তন হয়নি। অর্থাৎ এদের দুজনের গাঢ়ত্ব সমান, তাই এখানে কি হচ্ছে না? অভিস্রাবণ হচ্ছে না। কিন্তু যখন আমরা 4% NaCl দ্রবণ রাখছি তখন এই NaCl দ্রবণের গাঢ়ত্ব বেশি। কার থেকে? এর ভিতরে থাকা প্লাজমা, লোহিত রক্তকণিকার কোষের ভিতরে থাকা ফ্লুইডের থেকে। ফলে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে, কম গাঢ়ত্ব থেকে, অর্থাৎ লোহিত রক্তকণিকার ভিতরে থাকা রস কি হবে? বাইরে বেরিয়ে আসবে, ফলে এটা সংকুচিত হয়ে যাবে। তাহলে এই 4% NaCl দ্রবণের যে অভিস্রাবণ চাপ সেটা নিশ্চয়ই সমান নয়। কার সঙ্গে? লোহিত রক্তকণিকার রসের সাথে। এখানেও ঠিক তাই, বিশুদ্ধ জলের সাথে লোহিত রক্তকণিকার অভিস্রাবণ চাপ সমান নয়। এক্ষেত্রে সমান বলে লোহিত রক্তকণিকার সাইজের কোনরূপ পরিবর্তন হলো না। কিন্তু বিশুদ্ধ জলের অভিস্রাবণ চাপ ও লোহিত রক্তকণিকার কোষের মধ্যে থাকা তরলের অভিস্রাবণ চাপের পার্থক্য আছে। লোহিত রক্তকণিকার ভিতরে থাকা তরলের গাঢ়ত্ব বেশি, তাই জল লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করবে এবং লোহিত রক্তকণিকা ফুলে উঠবে, ফুলে ফেটে যাবে। একে আমরা বলছি হিমোলিসিস। এই ঘটনাকে বলা হয় হিমোলিসিস। তাহলে হিমোলিসিস কাকে বলে? হিমোলিসিস হচ্ছে যখন আমরা লোহিত রক্তকণিকাকে বিশুদ্ধ জল বা পাতিত জলে রাখবো তখন পাতিত জল থেকে লোহিত রক্তকণিকার ভিতরে বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ জল প্রবেশ করবে। তার কারণ কি? বিশুদ্ধ জলের অভিস্রাবণ চাপ কম, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হবে এবং ওটা ফুলে উঠবে, ফুলে উঠে ফেটে যাবে। এই ঘটনাকে আমরা বলছি হিমোলিসিস। যেহেতু এই দুটার অভিস্রাবণ চাপ সমান তাই এদেরকে আমরা বলছি আইসোটনিক। তাহলে লোহিত রক্তকণিকার সাথে
0.84% NaCl এর দ্রবণ হচ্ছে আইসোটোনিক বা সমবিসার, তাই জন্য একে আমরা নরমাল স্যালাইন ওয়াটারও বলে থাকি। তো এখানে দেখো একটা অভিস্রাবণ চাপ বেশি লোহিত রক্তকণিকার, এখানে গাঢ়ত্ব বেশি, জলের গাঢ়ত্ব কম, তাহলে জলের অভিস্রাবণ চাপ কম, তাহলে যেহেতু জলের অভিস্রাবণ চাপ কম তাই জলটাকে এখানে বলা হবে হাইপোটনিক। যার অভিস্রাবণ চাপ কম দুটো দ্রবণের ভিতরে, যার অভিস্রাবণ চাপ কম তাকে আমরা বলবো হাইপোটনিক, যখন দুটোর সমান হবে তখন তাকে আমরা বলবো আইসোটনিক, এবং দুটো দ্রবণের মধ্যে যার অভিস্রাবণ চাপ বেশি হবে তখন তাকে আমরা বলবো হাইপারটনিক। তো এক্ষেত্রে দেখো হলো হিমোলিসিস, এখানে কি হলো, লোহিত রক্তকণিকার কোনো আকারের পরিবর্তন ঘটলো না, এখানে কি হয়েছে, লোহিত রক্তকণিকার সাইজ ছোট হয়ে গেছে, কুঁচকে গেছে। এই ঘটনাকে আমরা বলি ক্রিনেশন, এই ঘটনাকে আমরা বলি ক্রিনেশন। এখানে হচ্ছে হিমোলিসিস, এখানে হচ্ছে ক্রিনেশন। তো এই গেল আমার আইসোটনিক, হাইপারটনিক এবং হাইপোটনিক। তাহলে আমরা দেখলাম যখন π1 = π2 হবে, অর্থাৎ দুটো দ্রবণের অভিস্রাবণ চাপ যখন সমান হবে তখন তাকে আমরা বলবো আইসোটনিক সলিউশন। যখন π1 > π2 হবে তখন তাকে আমরা বলবো π1 টাকে বলবো, যার বেশি তাকে বলবো আমরা হাইপারটনিক, আর যার কম তাকে আমরা কি বলবো হাইপোটনিক। হাইপোটনিক, এই হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক ও হাইপারটনিকের মধ্যে সম্পর্ক। যখন দুটো সমান হবে অভিস্রাবণ চাপ তখন আইসোটনিক, যখন বেশি হবে তখন তাকে আমরা বলবো হাইপার, যখন কম হবে তখন তাকে আমরা বলবো হাইপো। অভিস্রাবণ চাপ সংক্রান্ত ভ্যান ডপের সূত্র। এই অভিস্রাবণ চাপ সংক্রান্ত ভ্যান ডপের সূত্রগুলি হলো, 1 নম্বর, কোন দ্রবণের অভিস্রাবণ চাপ যদি আমরা পাই লিখি, সেই অভিস্রাবণ চাপ উক্ত দ্রবণের মোলার গাঢ়ত্বের সহিত সমানুপাতিক যখন উষ্ণতাটা স্থির। তাহলে স্থির উষ্ণতায় কোন দ্রবণের অভিস্রাবণ চাপ তার মোলার গাঢ়ত্বের সহিত সমানুপাতিক। 2 নম্বর, পাই ভেরিজেজ টি যখন সি স্থির, অর্থাৎ স্থির গাঢ়ত্বের কোন দ্রবণের অভিস্রাবণ চাপ পরম উষ্ণতার সহিত সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ পরম উষ্ণতা যখন আমরা বাড়াবো, অর্থাৎ উষ্ণতা যখন আমরা বাড়াবো অভিস্রাবণ চাপও বাড়তে থাকে। তো দেখো এই যে প্রথম সূত্রটা আমরা লিখেছি, সেই প্রথম সূত্রতে আছে পাই ভেরিজেজ সি। এটাকে যদি একটু সহজ করে লেখা হয়, সি মানে মোলার গাঢ়ত্ব, তাহলে পাই যদি মোলার গাঢ়ত্ব 1 হয় তাহলে পাই ভেরিজেজ আমরা লিখতে পারি না n/v, লিখতে পারি তো? কারণ কি, সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব মানে মোল প্রতি লিটার, তাহলে n হচ্ছে মোল সংখ্যা, তাহলে সংখ্যা মাত্র, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি v ভেরিজেজ 1/v, পাই ভেরিজেজ 1/v। পাই মানে অভিস্রাবণ চাপ, তাহলে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা বয়েলের সূত্রের সাথে সাদৃশ্যযুক্ত, p ভেরিজেজ 1/v যখন t স্থির। তো চলো এবারে দেখা যাক যে অভিস্রাবণ চাপ সংক্রান্ত যে সূত্র দুটো আমরা পড়েছিলাম, একটা হচ্ছে অভিস্রাবণ চাপ মোলার গাঢ়ত্বের সহিত সমানুপাতিক, আবার অভিস্রাবণ চাপ উষ্ণতার সহিত সমানুপাতিক। 3 নম্বর আরেকটা সূত্র আছে, সূত্রটা হলো যে দুটি দ্রবণ আছে, দুটো দ্রবণের মধ্যে কেমন দ্রবণ, ধরো আমি ধরলাম এরকম দুটো পাত্র আছে, এই দুটো পাত্রে আমার 100 গ্রাম জল আছে, এখানেও আমার 100 গ্রাম জল আছে, তাহলে জলের পরিমাণ এখানে ধরো আমি
1 মোল ইউরিয়া যোগ করলাম, এখানে ধরো আমি 1 মোল গ্লুকোজ যোগ করলাম, তাহলে 1 মোল গ্লুকোজ আর 1 মোল ইউরিয়া যোগ করলে এখানে মোল সংখ্যা যা আছে এখানেও মোল সংখ্যা তাই আছে। যেহেতু মোল সংখ্যা একই আছে তাই উভয় ক্ষেত্রে অভিস্রাবণ চাপ একই হবে। এটাই হচ্ছে তৃতীয় সূত্র। অর্থাৎ একই পরিমাণ দ্রাবকে ভিন্ন ভিন্ন পদার্থের সমমোল যোগ করলে উভয় ক্ষেত্রে অভিস্রাবণ চাপ সমান হবে, অর্থাৎ π1 = π2 হবে। অর্থাৎ এটা একটা অভিস্রাবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম। দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই অভিস্রাবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। তো আসি এবারে যে আমার প্রথম সূত্র ছিল পাই ভেরিজাস সি এবং দ্বিতীয় সূত্র ছিল পাই ভেরিজাস টি। একে যদি আমরা যৌগিক ভেদে লিখি দেখো তাহলে হবে পাই ভেরিজাস সিটি। সমানুপাতি চিহ্নটাকে যদি আমরা তুলি তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম যুক্ত হবে, সেটা হলো আর, তাহলে পাই = CI। এই হলো অভিস্রাবণ চাপ সংক্রান্ত ভেন্টকের সূত্র, পাই সমান সি আর টি। এবার দেখো সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, তাহলে এটাকে আমরা লিখব n/v, এর আগে আমরা লিখেছিলাম, ইনটু আরটি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো পাই ভি = nRT। এটাকে আমরা এরকম ভাবেও প্রকাশ করতে পারি। এই এক্সপ্রেশনটা দেখো বয়েলের এবং চার্লসের আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র বা আদর্শ গ্যাস ইকুয়েশন PV = nRT সমীকরণের সঙ্গে সাদৃশ্য আছে। সাদৃশ্যটা কি রকম? একটা আদর্শ দ্রবণকে, আদর্শ দ্রবণের n মোল, কত মোল? n মোল একটা দ্রবণে নিমজ্জিত করা আছে। দ্রবণের আয়তন আমি ধরলাম v, তাহলে n মোল দ্রাবক, কেমন দ্রাবক? অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক। v আয়তন কোন দ্রবণে নিমজ্জিত থাকলে ওই দ্রবণের অভিস্রাবণ চাপ কত হবে? পাই। এবারে ঠিক সম পরিমাণ n মোল, যেরকম আদর্শ দ্রবণ নিয়েছিলাম, আদর্শ দ্রাব নিয়েছিলাম, অনুদ্বায়ী দ্রাব নিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ n মোল পরিমাণ আদর্শ গ্যাস নিয়ে তাকে কোথায় রাখবো? এখানে তরলের আয়তন যতটা ছিল সেই আয়তনের পাত্রে যদি আমরা রাখি তাহলে এই আদর্শ গ্যাসটা যে চাপ দিবে তার মান হচ্ছে পি, যেটা পাই এর সঙ্গে সমান। ব্যাপার বোঝা গেছে? তাই আদর্শ গ্যাসের PV = nRT সমীকরণের সাথে আদর্শ দ্রবণের অভিস্রাবণ চাপ পাই V = nRT সমীকরণের সাদৃশ্য লক্ষ্য করা গেছে। আমি আবার রিপিট করে দিচ্ছি, n মোল অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবকে v আয়তন কোন দ্রবণে নিমজ্জিত করলে যে চাপ দেয় তার মান পাই। ঠিক সম পরিমাণ আদর্শ গ্যাসকে এখানে দ্রবণের আয়তন যত v আয়তনের কোন পাত্রে রাখলে এই n মোল দ্রাবক যে চাপ দিবে তার মান হচ্ছে p। এই p এবং পাই সমান, অর্থাৎ তরলের আদর্শ দ্রবণের অভিস্রাবণ চাপ আদর্শ গ্যাসের প্রেসারের সঙ্গে সমান। এখান থেকেই আমরা বলতে পারি পাই v = nRT এবং PV = nRT সমীকরণের সাদৃশ্য আছে। এবারে এই অভিস্রাবণ চাপ সংক্রান্ত ভ্যানটপের সূত্র থেকে আমরা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারি। কি রকম? দেখো আমরা জানি পাই = CR, অভিস্রাবণ চাপ সংক্রান্ত ভ্যানটপের সূত্র। তো সি মানে হচ্ছে আমার মোলার ঘনত্ব, তাই আমরা এটাকে লিখব n/v মোল পার লিটার ইনটু RT। আমরা সবাই জানি মোল সংখ্যা সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন, তাহলে আমরা এটাকে লিখতে পারি n সমান W/m ডিভাইড বাই v ইনটু RT। তাহলে এটাকে আমরা লিখতে পারি W/m ইনটু v
ইন্টু আরটি। তাহলে এম ইকুয়াল টু কত হবে? দেখো এম ইকুয়াল টু কত হবে? ডব্লিউ বাই ভি ইন্টু পাই ইন্টু আরটি। যদি আমার এই সমীকরণে ডান দিকের রাশিগুলো জানা থাকে তাহলে আমরা সহজে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারব। এবারে দেখো অভিস্রাবণ চাপ সংক্রান্ত যে ভ্যান গগের সূত্র আছে, সেই সূত্র থেকে যে আণবিক ওজন নির্ণয় করছি দ্রাবের, তো তার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাটা কি? যেহেতু অভিস্রাবণ চাপ কোষের মধ্যে সম্পন্ন হয়, তাই কোষ অঙ্গাণুর আণবিক ওজন কোষের মধ্যে থাকা, ধরো আমাদের মানব শরীরে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের আণবিক ওজন বা জীবকোষের আণবিক ওজন অভিস্রাবণ চাপ দিয়ে আমরা সম্পন্ন করতে পারি। এই হলো অভিস্রাবণ চাপ দিয়ে আণবিক ওজন নির্ণয়ের সুবিধা। অভিস্রাবণ চাপ সংক্রান্ত কিছু ঘটনা আছে যেগুলো আমরা অভিস্রাবণ দিয়ে ব্যাখ্যা করতে পারবো। খুব ইন্টারেস্টিং। মিষ্টি খেলে তেষ্টা পাই কেন, বা যখন ঠান্ডা লাগে তখন আমরা নুন জল দিয়ে গার্গিল করি কেন, এইসবের ব্যাখ্যা কিন্তু তোমরা খুব সহজে দিতে পারবে। দেখো, যখন আমরা মিষ্টি খাই, মিষ্টিতে চিনির রস থাকে, চিনির রসের গাঢ়ত্ব অনেক বেশি। যখন আমরা খাচ্ছি তখন গলার ভিতরে থাকা মিউকাস পর্দা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করছে এবং ওই মিউকাস পর্দার ভিতরে থাকা ফ্লুইড বাইরের দিকে বেরিয়ে আসে। তার কারণ ওর ভিতরে থাকা তরলের গাঢ়ত্ব কম, আর বাইরের যে মিষ্টি খাচ্ছি তার গাঢ়ত্ব বেশি, ফলে দুটা ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ পাচ্ছি এবং একটা অর্ধবেদ্য পর্দা আছে। তাই কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণাগুলো সঞ্চারিত হয়, অর্থাৎ জল বেরিয়ে আসে, তাই গলা শুকে যায়, তাই তেষ্টা পায়। বা যখন টনসিল হয় তখন টনসিলের ভিতরে থাকা যে জল থাকে সেখানেও যখন নুন জল দিয়ে গার্গিল করা হচ্ছে, দেখো যখন নুন জল দিয়ে গার্গিল করা হচ্ছে তখন নুন জলের গাঢ়ত্ব বেশি, গাঢ়ত্ব কি বেশি। এবারে যখন টনসিল হচ্ছে, টনসিলের ভিতরে যে জল থাকে তার গাঢ়ত্ব কম, মিউকাস পর্দাটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করছে, ফলে জলটা কি হবে বেরিয়ে আসবে, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে বেরিয়ে আসবে, ফলে যে জল জমেছিল সেটা, অর্থাৎ যেটা ফোলা ছিল সেই ফোলাটা তুলনামূলকভাবে কমে যাবে। এই জন্য নুন জল দিয়ে গার্গিল করা। তোমরা আরো অনেক উদাহরণ দেখবে, সেখানে বুঝতে না পারলে তখন করে আলোচনা হবে।